নমস্কার সকলকে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য থাকছে হামিদ কবিরাজির পাঠানো ইফরিত জিনের ওপর কালো জাদুর ঘটনা। আজকের এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছে আপনাদেরকে বলে দিই, এই কবিরাজ ইনি হলো এই ঘটনাটির উদ্ঘাটন করেছিলেন এবং ঘটনাটি উনি গিয়ে ঠিক করেছিলেন। শোনা যায় ওই ইফরিত জিনকে কালো জাদুর মাধ্যমে বশ করা হয়েছিল, নয়তো তাকে নাকি বশ করা সম্ভব হচ্ছিল না। যাই হোক, আপনারা এই ঘটনাটির শেষ অবধি শুনতে থাকুন। তাহলে বেশি কথা বাড়াবো না, আজকে চলে যাব সরাসরি মূল ঘটনায়। আমি এই ঘটনাটি বলছি হামিদ কবিরাজির ভাষায়। ঘটনাটি শুরু হয়েছিল 1982 সালের দিকে। তখনকার সময়ে গ্রামের দিকে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। সন্ধ্যা মানেই চারিদিক পুরো অন্ধকার। প্রত্যেকটা বাড়িতে কেরোসিন আর ল্যাম্প জ্বালানো থাকতো। ছোট্ট একটা গ্রাম। গ্রামের ভেতরে ঢুকলে একটা সরু মেঠো পথ চলে গেছে ধান ক্ষেতের মধ্যে দিয়ে। খুবই চুপচাপ একটা জায়গা, এমন জায়গা যেখানে সূর্য ডোবার পর পাখিরাও আর ডাকে না। নেমে আসে ঘুটঘুটে কালো অন্ধকার পরিস্থিতি। ওই গ্রামের ঠিক মাঝখানে একটা পুরনো মসজিদ ছিল, ছোট্ট একতলা, আর তার পাশেই ছিল একটা পরিত্যক্ত জমি। জায়গাটা নিয়ে বহুদিন ধরে গুজব চলতো। ওই গ্রামের সব বয়স্ক লোকরা বলতো ওই জমিটা অভিশপ্ত। ওখানে কেউ গেলে রাতে আর কেউ ঘুমাতে পারবে না বাড়ি এসে। সেই রাতে ঘুমটাই পুরো চলে যাবে। কারো না কারো দেহে নাকি ভর করে কিছু একটা। তবে সেসব কথা এখনকার মানুষ হাসি দিয়ে উড়িয়ে দেয়, তাই না? আর বর্তমান যুগে অনেক শিক্ষিত মানুষ এইগুলোকে বিশ্বাসই করে না। তো সেই রকমই একজন ওই গ্রামের চেয়ারম্যানের ছেলে, নাম তার রাশেদ। ঢাকা থেকে নতুন MA পাশ করে ফিরেছে। সে তো একেবারে জ্ঞান বিজ্ঞান নিয়ে মাতোয়ারা। সায়েন্স নিয়ে পড়াশুনো করেছিল ছেলেটি। তো ওই গ্রামের ঘটনাটি যখন সেই ছেলেটি শুনেছিল, সে শুনে বলেছিল এসব গুজব, গাঁজাখড়ি ঘটনা। আর যেখানে ঘটনাটি শুনতে পাওয়া যেত ওই জমিটাও ছিল নাকি ওই চেয়ারম্যানের। তাই রাশেদ সবার কথা শুনে সে ঠিক করলো ওখানে একটা নতুন বিল্ডিং বানাবে। রাশেদ তখন কিছুদিন পর তার বাবা মায়ের সাথে কথা বলে সেই জমিতে মাটি খোঁড়ার কাজ শুরু করলো। শোনা যায় 2 দিন নাকি কিছু হয়নি, কিন্তু তৃতীয় দিন একটা অদ্ভুত কিছু ওই মাটির নিচ থেকে বেরিয়ে এলো। দেখা গেল একটা লোহার কফিন একদম চাপা মাটির নিচ থেকে যেন বেরিয়ে এসেছে। কফিনটার আবার দরজা জানলা কিছু নেই। কফিনের আবার দরজা জানালা হয় নাকি? শুধু তার গায়ে লেগেছিল অনেকখানি ধুলো, আর লোহার গায়ের রংটা তো পুরো জং ধরে গেছে। কফিনটা একদম আটকানো ছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ বা কারা ওটা কখনো খোলার জন্য বানায়নি। তবুও রাশেদ নিজে গিয়েই ওই কফিনের গায়ে প্রথমে হাত লাগালো। আশেপাশের অনেক মানুষ ছিল। গ্রামের লোক বলেছিল, রাশেদ ওই কফিনের গায়ে তুমি হাত দিও না, এটা দীর্ঘদিন দিয়ে এই জায়গাতেই রয়েছে। অনেক কষ্ট করে নাকি শুনেছিলাম বন্দি করে রাখা হয়েছিল। রাশেদ তখন তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে সে ঠিক করলো ওই কফিনটা সে খুলে দেখবে। দেখা গেল রাশেদ যখনই ওই কফিনটার গায়ে হাত দিল, চারিদিকে তখন হাওয়ার গতিবেগ বেড়ে গেল। গ্রীষ্মের সেই বিকেলে হঠাৎ ঠান্ডা বাতাস বইছে, যেন কারো নিঃশ্বাস রাশেদের গায়ে এসে লাগছে। তারপর আকাশ কালো মেঘ হয়ে গেল। গাছের পাতাগুলো একদম সোজা, যেন সেই গাছগুলো কিছু একটা কথা বলতে চাইছে। রাশেদ তখন কিছু বুঝে ওঠার আগেই
কফিনটা হঠাৎ খুলে গেল। এরপর তার ভেতর থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। গন্ধটা একটা পোড়া মাংসের। কফিনটাকে দেখে মনে হচ্ছে কিছু পচা অভিশাপ ওই কফিনটার গায়ে লেগে আছে। কফিনটা যখন খুলল তখন ভেতরে দেখা গেল কিছু তো ছিল, যেটা মানুষ না, জানোয়ারও না, কিন্তু তার শরীরে যেন আগুনের ছাই লেগে আছে। চামড়া থ্যাতলানো, চোখে কোনো মানুষই চাউনি নেই, শুধু ওই কফিনের মধ্যে ওই কালো অবয়বের চোখে আগুন জ্বলছে। সেই কফিনের ভয়ঙ্কর দৃশ্য দেখে রাশেদ সেই রাতেই হঠাৎ পাগল হয়ে যায়। রাশেদ চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর তাকে দেখা গেল একটা মসজিদের ছাদের ওপরে আধ মরা অবস্থায় পড়ে আছে। তার গায়ের কাপড় জামা সব ছেঁড়া, আর শরীরে অদ্ভুত কালো নখের দাগ। রাশেদের শরীর দেখে মনে হচ্ছে তার গায়ে সেই ভয়ঙ্কর কালো জিন নখের আঁচড় দিয়ে রাশেদের গায়ে বেশ কিছু মন্ত্র লিখে দিয়েছে। তার চেহারাটা যেন অদ্ভুত রূপ ধারণ করেছে। এই ঘটনার পর পরদিন সকালে পুরো গ্রামে একটা অভিশপ্ত ছায়া নেমে এসেছে। এই ঘটনার পর ওই গ্রামের কেউ কেউ বলতো রাত 12টার পর তাদের নিজের ঘরের দরজা একা একাই খুলে যেত। যেন মনে হতো দরজার ওই পার থেকে কেউ ফিস ফিস করে কিছু একটা আরবি মন্ত্র বলছে। আবার দরজা খুললেই দেখা যেত বাইরে কেউ নেই। তাহলে ঘরের দরজাটা কারা খুলছে, কে খুলছে? কারো ঘরে আবার হঠাৎ করে লাইট জ্বলে উঠত। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে তো এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। কিছুদিনের মধ্যেই আবার গ্রামের মধ্যে 4 জন মারা যায়। তাদের মুখ সবকটার পুড়ে গিয়েছিল। কিন্তু কেন পুড়ে গিয়েছিল? এক রাতে হঠাৎ দেখা যায় মসজিদের পেছনের গাছটা নিজে থেকেই মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু গাছের কাণ্ড কাটা ছিল না। মানুষজন সেই দৃশ্য দেখে আরও ভয় পেয়ে যায়, বুঝে যায় এটা আর সাধারণ কিছু নয়, এটা এক কালো অবয়বের অসীম শক্তি। এই ঘটনার পর ওই গ্রামের একজন বয়স্ক লোক মাওলা হামিদকে ডাকা হয়, যিনি একজন কবিরাজি ছিলেন। উনি তখন বহু বছর এই ঘটনার জন্য গা ঢাকা দিয়েছিলেন, যিনি আর কি ওই কফিনটার ব্যাপারে অনেক কিছুই জানতো। মানুষ বলতো তিনি তন্ত্রমন্ত্র জানেন, অনেক কিছুই দেখেছেন তিনি জীবনে। প্রথম থেকে তো তিনি তাদের এই গ্রামেই থাকতেন। হামিদ কবিরাজিকে সেই গ্রামে ডাকার পর তিনি এসে প্রথমেই বললেন, তোমরা যেটা খুলেছ সেটা মানুষ নয়, এটা ইফরিত, আগুনের তৈরি এক জিন, যে মাঝে মাঝে কালো অবয়বের রূপ নেয়, আবার কখনো বা কখনো এক ভয়ঙ্কর দৈত্য রূপে পরিণত হয়ে যায়, যাকে এক কালো জাদুঘর বহু বছর ধরে বন্দি করে রেখেছিল এই মাটির নিচে, সিল করে দিয়েছিল ওই কালো জাদুঘর। আর সে যখন ওই ইফরিত জিনকে কালো জাদু করে এই জমিতে কফিন বন্দি করেছিল, তখন সে সুরক্ষিত ছিল। কিন্তু এখন তো আর সুরক্ষিত নেই, ও এখন মুক্ত। আর ওই ছেলেটি কেন এরকম করলো? ও ঠিক করেনি। তোদের গ্রাম নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে তোদের গ্রামের। তখন গ্রামের সবাই সেই কবিরাজিকে বলল, আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওই ছেলেটা দেখতে চেয়েছিল যে এখানে কোনো কিছু আছে নাকি। ও নাকি অনেক শিক্ষিত, তাই সে আমাদের কারোর কথা শোনেনি। তখন মাওলানা হামিদ তিনি প্রস্তুতি নেন সেই গ্রামটিকে ওই ভয়ঙ্কর জিনের হাত থেকে বাঁচাবে। তিনি বলেন, আজ রাতেই শেষ চেষ্টা করব, এর আগেই যদি কেউ মারা যায় আমি কিন্তু দোষ নেব না। গ্রামের লোকজন তখন এই কথা শুনে রাজি হয়ে যায়, বলে ঠিক আছে, আপনি যেটা ভালো বোঝেন আপনি সেটাই করুন। রাত তখন 12টা, পুরো গ্রাম নিস্তব্ধ। সবাই ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। মসজিদের পেছনে সেই জমিতে বসেছিলেন হামিদ সাহেব। তার চারপাশে তখন আগুনের 4টি প্রদীপ জ্বালিয়ে দিল, হাতে একটা মোটা বই আর কপালে একটা পাথরের তাবিজ বাঁধা।
কিসব যেন বিড়বিড় করে মন্ত্র বলছে। এই রকম করতে করতে রাত তখন ঠিক 12:40। আকাশে একটা বিকট আওয়াজ হয়, যেন মনে হলো বিদ্যুৎ পড়ল, কিন্তু সেই বিদ্যুতে কোনো আলো নেই। তারপর মাটির নিচ থেকে দেখা যায় কালো গ্যাসের মতন ধোঁয়া বেরোচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল হামিদ কবিরাজির সামনে একটা কালো ছায়ার মতো লম্বা একটা অবয়ব তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠে তখন গর্জন, বলছে, হামিদ, তুই এখান থেকে চলে যা, চলে যা। কিন্তু হামিদ কবিরাজি তার কোনো কথা শুনল না। তখন তিনি শুধু তার দুটো চোখ বন্ধ করে বেশ কয়েকটা আয়াত পড়তে লাগলো। তারপর সে একটা বই হাতে খুলে নিয়ে তার হাতে থাকা একটা তাবিজ ওই কালো অবয়বের ইফরিত জিনের কপালে, তার হাতে থাকা একটা তাবিজ ছুঁড়ে মারল ওই কালো অবয়বের কপালে। আর তখনই দেখা গেল এক অদ্ভুত ব্যাপার, পুরো জমিটা কেঁপে গেল। চারিদিকে তখন আগুনের ঝলকানি, মানুষ তখন আর্তচিৎকার করছে। আর ওই হামিদ কবিরাজির সেই তাবিজ ইফরিত জিনের কপালে ছুঁড়ে মারার কারণে সে বলছে, আমাকে মারিস না হামিদ, আমাকে বাঁচতে দে, আমি ওই কফিনবন্দি থাকতে চাই না, আমাকে ওখানে ফিরিয়ে দিস না, আমি এই গ্রামেই থাকবো, আমি কারোর ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে। কিন্তু হামিদ কবিরাজি তার কোনো কথা শোনেননি। তিনি তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো এবং তার গায়ে কিছু জল পোড়া ছিটিয়ে দিল। এবং কিছুক্ষণ পর দেখা গেল সেই কালো অবয়বটি ধীরে ধীরে ওই কফিনের মধ্যে ঢুকে যায়। এবং সেই রাতেই গ্রামের বেশ কিছু মানুষদেরকে ডেকে এনে একটা পাথর ঘেরা একটা পাঁচিল বানানো হয়। এই ঘটনার পর কেউ আর তার কাছে যায় না এবং সেই হামিদ কবিরাজি কালো লাল কার্ড দিয়ে জায়গাটা বন্ধ করে দেয় এবং সেই পাঁচিলের গায়ে বেশ কিছু আরবি মন্ত্র লিখে দেয় এবং গ্রামের সব লোককে বলেছিল, তোমরা আর চিন্তা করো না, বিশ্বাস অবিশ্বাস অনেকটাই নিজেদের ওপর, আর এ আর তোমাদের কোনো ক্ষতি করবে না, আমি সেরকমভাবেই ওর কাজ করে দিয়েছি, চিন্তা করো না তোমরা, এবার তোমরা সুখে শান্তিতে এখানে বসবাস করো। এই ঘটনার সপ্তাহখানেক পরে ওই চেয়ারম্যানের ছেলে রাশেদ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সেও আর ওই জমির পাশে যেতে চায় না, সে আবার নিজের ঘরেই ফিরতে চায়। এই ছিল আজকের ইফরিত জিনের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার এরকম জানা ঘটনা থাকলে আমাদের রাত 12টা 5 ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন। ততক্ষণে ভালো থাকবেন, শুভরাত্রি।